নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। জনগণ যে প্রশ্ন বারবার করে তুলছে সেই জায়গাতেই কিন্তু নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আর আজ যেদিকে আমরা নজর রাখবো, চাকরি না পেয়ে বাধ্য হয়ে ভিন রাজ্যে যাচ্ছেন বাংলার ছেলেমেয়েরা। কর্মসংস্থান নিয়ে বারবার বিরোধীরা শাসক দলকে বিঁধেছে এই অস্ত্রে। আর এবারে বাংলার ছেলে মেয়েদের নিয়ে আফসোসের সুর শোনা গেল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের গলায়। ঠিক এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির তরফ থেকে দেবাশিস ধর, রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস, রয়েছেন আমাদের সঙ্গে অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়। প্রত্যেকেই স্বাগত আমাদের এই আলোচনায়। কিন্তু আলোচনা শুরুর আগে প্রথমেই দেখে নেব এই প্রসঙ্গ আজ বিচারপতির গলায় ঠিক কেন উঠে এলো এবং তারই সঙ্গে বিস্তারিত তথ্য। রাজ্যে ভারী শিল্প রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই, কর্মসংস্থানে নতুন কোনো সুযোগ নেই। বিজেপি এসে প্লেট হাতে দৌড়দৌড়ি করছে, খাবার নিয়ে মারামারি করছে। কারা? পঞ্চায়েত সদস্যরা। তারা ওখানে গেছেন বিনিয়োগ করবে বলে, শিল্পপতিরা যেখানে বসে আছে। এটা তো আপনারাই দেখিয়েছেন, এটা বিজেপির কথা নয়। সমস্ত কিছু ক্যামেরা বন্দি। মুখ্যমন্ত্রীর মঞ্চের পাশে দাঁড়িয়ে যিনি সবচেয়ে বড় বক্তা, যিনি বলেছিলেন ব্র্যান্ড বুদ্ধ, তিনি তো বলছেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি নাকি আগে বাংলায় কোনো দিন তৈরি হয়নি। আর গত 9 বছরে তার সমস্ত বিনিয়োগ পশ্চিমবঙ্গের বাইরে। দীর্ঘদিন বাংলা থেকে যে বাইরে রাজ্যে চলে যাওয়ার কয়েকটা প্রজন্ম, সেটা মাননীয় বিচারপতি জানেন না? এর আগে বাম জমানায় যখন এখানে শিল্প বলে কিছু ছিল না, প্রাথমিক শিক্ষা ইংরেজি তুলে দেওয়া হলো, কম্পিউটার ঢুকতে দেয়নি, অন্য রাজ্যগুলো তথ্য প্রযুক্তিতে এগিয়ে গেল, তখন প্রজন্মের পর প্রজন্ম এখান থেকে অন্য রাজ্যে চলে গিয়েছে। ফলে আচমকা চাকরিতে বদলি নিয়ে এসেছেন। তিনি তার মামলার মধ্যে থাকুন, তার বেশি বলতে গেলে তাহলে তার মোটামুটি কনসার্ন লোকদের কাছ থেকে এ রাজ্যের বাইরে যাওয়ার ইতিহাস ভূগোল এগুলো একটু তার জেনে নেওয়া উচিত। তৃণমূলের দাবি, এ রাজ্যে পালা বদলের পর থেকে নানাভাবে শিক্ষার সুযোগ বেড়েছে। পাশাপাশি বেড়েছে কারিগরি শিক্ষা সহ নানা পেশাভিত্তিক শিক্ষার সুযোগও। কিন্তু বিরোধীদের অভিযোগ, কাজের সুযোগ মোটেই বাড়েনি। বিজেপির বক্তব্য, ভারী শিল্প না থাকার কারণে বাংলায় অনুসারী শিল্প নেই। তার কারণ হিসাবে এ রাজ্যের জমি নীতিকে দুষেছে গেরুয়া শিবির। সরাসরি জমি নীতির কথা না বললেও সিঙ্গুর প্রসঙ্গ তুলে বারবার তৃণমূলকে আক্রমণ করেছে এ রাজ্যের প্রাক্তন শাসক বামেরাও। একই সঙ্গে বিরোধীদের মুখে উঠেছে দুর্নীতির অভিযোগও। এই ঘটনা প্রবাহ নতুন বাঁক নিল প্রধান বিচারপতির মন্তব্যের সূত্র ধরে। ক্যামেরায় পার্থর সঙ্গে অনুমাংশু নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। কতটা নতুন বাঁক নিল প্রধান বিচারপতির এই মন্তব্যে, এই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই সুমনবাবুর কাছে আসবো। সুমনবাবু, বিশ্ব, দেশ, রাজ্য, কলকাতা সর্বত্রই কিন্তু কর্মসংস্থান জ্বলন্ত সমস্যা। আজ নতুন করে তো নয়, কিন্তু প্রধান বিচারপতির এই মন্তব্য কি মনে হয় আপনার? তার পরিপ্রেক্ষিতে কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা, অর্থাৎ এই রাজ্য? দেখুন, উনি যে মন্তব্য করেছেন সেটা একটা সিমটম বা একটা, যেরকম জ্বর হলে লোকে দেখে জ্বর হয়েছে, উনি জ্বরের কথাটা বলছেন। আমি একটু তলান্নতিতে যাব যে আসলে কেন এই কারণটা হচ্ছে বা কেন কর্মসংস্থা হচ্ছে না।
তার প্রধান দুটো কারণ হচ্ছে ডেট ও জিডিপি। ভারত পশ্চিমবঙ্গে যেটা আমাদের লিমিট হওয়া উচিত 35%, তার থেকে বেশি, অলমোস্ট 40%। দ্বিতীয় হচ্ছে আমাদের ধার প্রচণ্ডভাবে বেড়ে গেছে। এগুলো হলে কি হয়, দুটো সবচেয়ে বড় জায়গা যেখানে ধাক্কা খায় হচ্ছে স্বাস্থ্য, আর একটা হচ্ছে শিক্ষা। এবং এর জন্যে দু রকমের প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। একটা হচ্ছে ছাত্র বিতাড়িত হয়ে দেশ থেকে, এই প্রদেশ থেকে বা এই রাজ্যের থেকে চলে গিয়ে অন্য জায়গায় যায়। যাদের পয়সা আছে তারা বিদেশ যায়, যাদের পয়সা নেই তারা দিল্লি, পুনে, বম্বে তাতে চলে যায়, বিশেষ করে মেধাবী ছাত্ররা। এবং প্রোডাক্টিভিটি সেই জন্যে কমে যায়, এবং যারা আছে তাদের কিন্তু সেরকমভাবে আমরা হেল্প করতে পারি না, কারণ আমাদের এইখানে ধারের বোঝা বাড়ার জন্যে এইখানে কলেজ টিচার স্কেল ইউজিসির সঙ্গে সামঞ্জস্য রেখে তো চলতে পারে না। যারা আদর্শ নিয়ে চলে যে না আমি এইখানে ঢুকে দাঁড়াবো, তারা অন্য কোনো কলেজ আছে যেগুলো ভালো ইনফ্রাস্ট্রাকচার করে চালাবার চেষ্টা করছে, কিন্তু সেগুলো মুষ্টিমেয়। বেশিরভাগ ছেলে দিশাহারা, তার কারণ তাদের যারা পড়ায় তারা কিন্তু এইখানের চাকরি নিয়ে বা সুবিধে নিয়ে খুশি নয়, কারণ তারা চায় ইউজিসি গ্রেড, তারা চায় যে দিল্লিতে চান্স পেলেই চলে যাব। আজকাল নেপ এসে গেছে, নিউ এডুকেশন পলিসি, আজকাল এইটা এসে গেছে যে তাদের ট্রান্সফারেবল রেট। একটু ইন্টারাপ্ট করতে, মানে আপনার হিসেব মতো এই মুহূর্তে রাজ্যে অনেকেই এটা চাইছে বলে আপনি বলছেন? না, আমার প্রবলেমটা হচ্ছে যে দেশের যা ঋণের যা ভূতের বোঝা যা বেড়েছে, এবং ডেট বাই জিডিপি রেশিও যদি এরমভাবে বেড়ে থাকে, তাহলে প্রগতি বা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কেপেক্স হবে কোথার থেকে? আর কেপেক্স যদি না হয় তাহলে তো বেরোজগারি বাড়বেই। এবং এইখানে আমরা দুটো লক্ষণ দেখতে পাচ্ছি, একটা মাইগ্রেটরি লেবার, আর একটা হচ্ছে যারা প্রজন্ম আসবে তারা কিন্তু, যারা মেধাবী ছাত্র তারা বেশিরভাগ ছেড়ে যাচ্ছে। এমনকি এইখানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে আমার সঙ্গে যারা দিল্লিতে পড়ালেখা করতেন তারা এসেও কিন্তু থাকলো না। তার সেগুলো লক্ষণ, কারণ বেসিক্যালি হিউম্যান রিসোর্স থেকেই গ্রোথটা হয়। তো প্রোডাক্টিভিটি যদি পড়ে যায়, যদি ভালো মেধাবী লোকেরা এখানে না থাকে, খালি প্রযুক্তি বৃদ্ধি দিয়ে তো এখানে রাখা যাবে না। এবং তারাও যারা আসছে তারা বিকজ অফ টেকনোলজি আসছে, যারা করতে পেরেছে তারা ট্রান্সফারেবল জবে আছে, কনসাল্টিং এখানে হচ্ছে। কিন্তু আপনার কর্মক্ষেত্রে যেখানে সবচেয়ে বেশি দরকার হচ্ছে, এবং পশ্চিমবঙ্গে কোথায়, কৃষি এবং ইন্ডাস্ট্রিতে বেশি নেই, সার্ভিসেস সেক্টর হচ্ছে 57%। সার্ভিসেস সেক্টরের জন্য দরকার আপনার ইনফ্রাস্ট্রাকচার, সার্ভিসেস সেক্টরের জন্য দরকার আপনার খালি বিল্ডিং বা হোটেল। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হোটেল যথেষ্ট ভালো, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যদি রাস্তাঘাট ঠিক মতো না হয়, এবং আমরা যদি রাস্তায় চলি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তায় সেগুলো ভালো, কিন্তু আপনি কলকাতার রাস্তায় যদি থাকেন তাহলে মনে হবে একটা করুগেটেড শিটের ওপর দিয়ে যাচ্ছেন। এই বাহাল অবস্থায় খালি আলো ওপরে জ্বালিয়ে তো হবে না, আমাদের এখন ঢুকে দাঁড়াতেই হবে। এই যে অনুদান দেওয়া, ভোট নেওয়ার একটা প্রতিক্রিয়া, এটা রুখতে গেলে দুটো জায়গা দরকার। স্বাস্থ্য ঠিক করতে হবে, শিক্ষা ঠিক করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে। এবং এই যে ট্রাম্প এলো, এই রকম লোকেদের প্রলোভন দিয়ে আমাদের দেশে, কারণ পশ্চিমবঙ্গে নেই এমন কোনো জিনিস নেই, শিক্ষার থেকে ইন্ডাস্ট্রির থেকে সব জিনিসই সম্ভব, কিন্তু বিনিয়োগ আসছে না। আর বিনিয়োগ এই কারণেই আসছে না, দে আর নট শিওর যে এইখানে কি পলিসিটা হবে। কারণ আমরা যদি তোষণবাজি করতে থাকি যে কী করে ভোট পেতে পারি, তাহলে আমরা বিনিয়োগের দিকে মত দিতে পারি না। আমি অর্থনীতিবিদ হিসেবে বলবো ইনভেস্টমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কেপেক্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কেপেক্স যদি না করতে পারি তাহলে খালি ট্রেনিং আর স্কিল ডেভেলপমেন্ট এটা করে আমি মাইগ্রেশন বার করতে পারবো, কিন্তু তাতে আমার গ্রোথ বা কর্মসংস্থান আসতে পারবে না। সুতরাং আমার ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে বলে যে মন্তব্য, দেবাশিস বাবু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা বিষয় তো চলে আসছে, যদিও প্রধান বিচারপতির এই মন্তব্য এই মুহূর্তে কতটা গভীরে, কতটা গুঁড়ো এবং অন্য কোন দিক বা কোন মাত্রার দিকে নির্দেশ সেটা যেমন রয়েছে, অপরদিকে কেন্দ্রের ভূমিকা। দেবাশিস বাবু, দেখুন, আমি এটাই বলতে পারি যে সুমনবাবু যেটা বললেন অবশ্যই ঠিকই বলেছেন। এটা নিয়ে উনি মানে অর্থনীতিবিদ হিসাবে ওনার বিশ্লেষণটা তো অতি অবশ্যই ওই অ্যাঙ্গেলেই থাকবে, এবং উনি অবশ্যই তার ভাষায় উনি পুরোটাই বিশ্লেষণ করেছেন। একটা কথাই বলতে চাই যে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, যদি আমরা একটু পিছন থেকে দেখি,
মানে স্বাধীনতার পর থেকে আরম্ভ করে একটা সময় অবধি পশ্চিমবঙ্গ কোথায় ছিল, এবং সেখানেও কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নীতি, তারপরে বিভিন্ন সময়ে সরকার বদলেছে এবং হতে হতে আজকে যে জায়গায় এসে আজকে অর্থনীতি দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা খুব যেটা একটা দিক থেকে যায় যে এই যে কর্মসংস্থানের ব্যাপার, কর্মসংস্থানটা কোথা থেকে আসবে? একটা সরকারের দুটো সাইড থাকে, একটা আয়ের দিক থাকে, একটা ব্যয়ের দিক থেকে। যদি ব্যয়ের দিকটা ক্রমশ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় যায়, আয়টা দেখতে হবে যে সেটা আমাদের কোথা থেকে আসবে। নিশ্চয়ই ইন্ডাস্ট্রি বা কৃষি বা কৃষিজনিত যে যত সেক্টর আছে, বা ধরুন পর্যটন থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত সেক্টর, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা যে পরিমাণ আয়ের সংস্থান করা উচিত ছিল, এবং আজকে যে এই যে অনুদানের যে রাজনীতি এই বিগত কয়েক বছর ধরে সৃষ্টি হয়েছে, ফলে আজকে দেখুন কেন্দ্রীয় সরকার তার যে মানে নিজস্ব একটা অর্থনৈতিক পরিকাঠামো আছে, বা প্রত্যেকটা সরকারেরই একটা নিজস্ব পলিসি আছে, এবং আমাদের সরকারেরও একটা সেটার বাইরে নেই। কিন্তু সেই ক্ষেত্রে যে সঙ্গে থেকে যে রাজ্যগুলোরও যে সেই পলিসিকে নিজেরা, অনেক রাজ্য বিরোধী সরকার আছে, তারা নিজেদের মতো তাদের মতো রাজ্য চালাচ্ছে, কিন্তু এই দুটোর মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয়টা যতক্ষণভাবে খুব ভালোভাবে না হবে, এবং আমরা যদি তরফ থেকে সমন্বয়, আমি সেটাই বলছি, কেন্দ্র রাজ্য দু তরফ থেকেই সমন্বয়ের দরকার আছে। আমরা যদি বিরোধী অনেক, আমরা আশেপাশের রাজ্যে অনেক বিরোধী সরকার রয়েছে, কিন্তু দেখুন উড়িষ্যাতে বহুদিন ধরে এই জাস্ট সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এ রাজ্যের নিরিখে মানে সার্বিকভাবে যদি আমরা দেখি, আমি শুরুই করলাম ওই জন্য, বিশ্ব, দেশ, রাজ্য, কলকাতা, কোনো অ্যাসপেক্টকে বাদ না দিয়ে জ্বলন্ত সমস্যা ছিল, যেটা সারা জীবন থাকবে এটা তো এক্সপেক্ট করবো না, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা অতি অবশ্যই আমাদের পলিসিতে, যে পলিসি আমাদের সরকার এখানে অ্যাডপ্ট করে আছে। আমি কেন উড়িষ্যা বা পাশে ঝাড়খণ্ড, সার্বিকভাবে অবশ্যই আমি যে মানে যে জায়গাটা যাওয়ার চেষ্টা করছি, যে দেখুন উড়িষ্যা বা ঝাড়খণ্ড আমি বহুবার এর মাঝখানে গেছি, বা আমি ওদের সরকার সম্পর্কে বিভিন্ন বিউরোক্র্যাটদের সাথে আমি ওদের অনেকটা আমার সম্পর্ক রয়েছে। এই যে বিগত কিছু বছরে এদের যে সার্বিক একটা উন্নতি হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা ভাবার কোনো কারণ নেই যে কেন্দ্রীয় সরকার যে অর্থনৈতিক পরিকাঠামোয় এখন চলছে, তার সাথে সামঞ্জস্য মানিয়ে কিন্তু সেই সব সরকারও কিন্তু অনেকটা এগিয়েছে। এবং আসবো আপনার কাছে, আলোচনায় নিশ্চয়ই চলে আসবে অপর দিকে যে অভিযোগটা বারবার ওঠে, শুধু এই আমল নয়, আগের আমলেও কেন্দ্রীয় বঞ্চনার। শায়ন, দেখুন, প্রথম কথা হচ্ছে এই সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এই সরকারের আমলে আমরা খুব বেশি কেউই ভালো নেই, সবাইকেই বাইরে চলে যেতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, আমি এখানে আছি, মমতা আইনজীবী, এদিক ওদিক সেদিক, আইনজীবী একটা স্বাতন্ত্র্যের পেশা, তার সাথে সরকারের খুব একটা কোনো যোগাযোগ থাকে না। সরকার যে এমপ্লয়মেন্ট তৈরি করে অথবা সরকারের মাধ্যমে যে শিল্প আসে, সেটা যে সবসময় বড় শিল্পই হতে হবে তাও নয়, ক্ষুদ্র মাঝারি, তার সাথে বাকি শিল্প। কোথায় শিল্প? যে কথা আপনাকে বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সবাইকে বাইরে চলে যেতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকেও চিকিৎসার জন্য বাইরে চলে যেতে হচ্ছে, রাজ্যের ছেলেমেয়েদেরকেও পড়াশোনার জন্য বাইরে চলে যেতে হচ্ছে। এক অদ্ভুত পরিস্থিতির সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই রাজ্যের সরকার একটা প্রজন্ম, আমাদের প্রজন্মটাকে সিভিক প্রজন্মে পরিণত করতে চাইছে। যে নাম দিয়েছে সিভিক ভলেন্টিয়ার, সিভিক প্রজন্মে পরিণত করতে চাইছে। চাকরির দেখা নেই। দেখুন, যে কথা এতদিন বিরোধী দল হিসেবে সিপিআইএম বলতো, বামফ্রন্ট বলতো, আজকে সেই একই কথা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলতে হচ্ছে। তার মানে আমরা যে কথাটা বলতাম সেটা শুধুমাত্র রাজনীতি করবার জন্য বলতাম না, এটা আজকে বাংলার বুকে একদম সত্য কথা। আপনি বলুন তো, এই এত ছবি দেখি আমরা, এই জগদ্ধাত্রী পুজো আসছে, জগদ্ধাত্রী পুজোর ফিতে কাটবার জন্য আবার মুখ্যমন্ত্রী দৌড়বেন, দৌড়ক, যত খুশি ফিতে কাটুক, একটা ফিতে কাটার ছবি খুঁজে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের ফিতে কাটছে, বড় কোনো প্রকল্প আসছে। এই তো কিছুদিন আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের দলের নেতা, প্রাক্তন পলিট ব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য যখন মারা গেলেন, আপনারা শো করেছিলেন, স্বপ্ন দেখিয়েছে একটা সরকার। হ্যাঁ, এটা ঠিক, আমরা সিঙ্গুর করতে পারিনি, আমরা নন্দীগ্রাম করতে পারিনি, কিন্তু একটা অন্তত দৃষ্টান্ত তো আমরা তৈরি করছিলাম যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এক্স্যাক্টলি ঠিক এই প্রসঙ্গ নিয়েই আসবো অবশ্যই। শিল্পটা কোথায়? শায়ন, আমি খালি মনে
করে দিচ্ছি, রাজ্যের তরফ থেকে কিন্তু সম্মেলন করা হয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে সেই সম্মেলনে আমি খালি একটাই কথা, আমি বিশ্বজিৎ বাবুর কাছে যেতে হবে, কারণ 3 জনের প্রশ্ন। আমি 10 সেকেন্ড আমি বলছি, ওই শিল্প সম্মেলনের রেস ধরেই বাংলার শেষ ভরসা ছিল সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা শালবনীতে, সেও আজকে আর খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেল সব? স্পেনের শিল্প সম্মেলনে সৌরভ গাঙ্গুলির শিল্প অভিযোগ বিশ্বজিৎ বাবুর কাছে আসবে। শুধু তাই না, এই প্রজন্মের মানুষ যারা রাজ্য থেকে ছেড়ে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠছে বারবার করে, তারা ঠিক কি বলছে সেই বক্তব্য তুলে ধরবার, সায়ন যেহেতু তুলে ধরেছে সিঙ্গুরের কথা, অবশ্যই স্বাভাবিকভাবে চলে আসবে এই আলোচনা। একটা বিরতির পর জনগণ মনতে সঙ্গে থাকুন। কলেজ শিক্ষাতেও দুর্নীতি, আর এইসবের জন্যই ছেলেমেয়েরা এই রাজ্য থেকে বাইরে চলে যাচ্ছে, মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। আর এই নিয়েই আমরা আলোচনা করছি। বিশ্বজিৎ বাবু, এই মন্তব্য কি অস্বস্তি? না, অস্বস্তি না। এর আগে তো কর্মসংস্থান নিয়ে কথা হচ্ছে, তবু তার আগে শিলাদিত্য আপনি যখন বললেন সেটা বলি যে এখান থেকে বাইরে চলে যাচ্ছে। আপনি জানেন যে এবছর কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল অ্যাডমিশন সিস্টেম চালু করেছিল, যেটা আগে সরকার একাধিকবার চেষ্টা করে পারেনি। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2024 সালে প্রায় 50 থেকে 60 হাজার, সংখ্যাটা 55 থেকে 57 হাজার কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাইরের রাজ্য থেকে অ্যাপ্লাই করেছে পরীক্ষার্থীরা। সুতরাং এই তথ্যের উপরে ভিত্তি করে আমরা কি এটাকে বলতে পারি যে রাজ্যের ছাত্রছাত্রীরা বাইরে চলে যাচ্ছে? সঙ্গে সঙ্গে এই ছবিটাও তো সত্যি যে বাইরের ছাত্রছাত্রীরা এ রাজ্যে পড়তে আসছে। 1 2 নম্বর, আমরা কর্মসংস্থান বলছে এ রাজ্যে প্রায় কেউ নেই, সবাই চলে গেছে, যদিও সায়ন আছে, আমি আছি, আমরা আছি, সবাই আছি, কিন্তু সায়ন কিছু যুক্তি দিয়ে কিছু কথা বলেছে যারা বাইরে গেছে। আমি এবার কর্মসংস্থানের ক্ষেত্রে আসি। আমরা কর্মসংস্থান নিয়ে কথা বলছি, সুমনবাবু খুব তাৎপর্যপূর্ণভাবে কতগুলো কথা বললেন, কিন্তু এই কর্মসংস্থান শব্দটার মধ্যে সংগঠিত এবং অসংগঠিত বিষয়টাকে আমরা আলাদা করলাম না। এ রাজ্যে অসংগঠিত ক্ষেত্রে, অর্থাৎ যেখানে ক্ষুদ্র মাঝারি শিল্প, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বিনিয়োগ আসছে এবং গড়ে উঠছে। আমরা জানি, তুমি একটু আগে বলছিলে যে লাস্ট যে শিল্প সম্মেলন হয়েছে 188টা মৌ হয়েছে, 3,76,288 কোটি টাকা বিনিয়োগের যে চুক্তিপত্র সেখানে স্বাক্ষর হয়েছে। এখন প্রশ্ন উঠবে, কাজ হয়েছে কতটা? কাজ চলছে এবং সেই কাজের ফলাফল আমরা জানি যে আমাদের এখানে নিশ্চয়ই 1956 সালের ভিতরে মতো ভারী বা ইস্পাত শিল্পের জন্ম হয়নি, যেটা আমাদের একটা দীর্ঘকালীন ফলাফল দেবে পরবর্তীকালে। কিন্তু এটা তো একেবারে বলা যায় না যে সারা দেশের কর্মসংস্থান যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে রাজ্যের কর্মসংস্থান খারাপ নয়, বরং আশাব্যঞ্জক। বেকারত্বের যে ইন্ডেক্সটা যদি আমরা দেখি, যেটা আমাদেরকে দিচ্ছে CMIE, তারা কি বলছে? সারা দেশে বেকারত্ব 8.30, সেখানে রাজ্যের বেকারত্বের হার তার থেকে কম। শুধু তাই নয়, যখন কেন্দ্র কর্মসংস্থানের কথা বলছে, কেন্দ্র তার হিসাব দিচ্ছে, তখন বলা হচ্ছে যে তারা কর্মসংস্থান বলতে মূলত গুরুত্ব দিচ্ছে কোথায়? স্টার্ট আপকে গুরুত্ব দিচ্ছে, তারা গুরুত্ব দিচ্ছে এন্টারপ্রেনারশিপকে, তারা গুরুত্ব দিচ্ছে অগ্নিবীরের মতো প্রকল্পকে। সুতরাং এই জায়গা থেকে মনে রাখতে হবে, রাজ্যে যে এখনই অনেক খারাপ পরিস্থিতি সেটা কিন্তু নয়। হ্যাঁ, গুরুত্বপূর্ণ এবং এত তথ্য সমৃদ্ধ আলোচনা যেখানে থামাতে আমার খারাপ লাগছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত বিশ্বজিৎ বাবু এগিয়ে বাংলার কথা বললেও সায়নের বক্তব্য ঘুরে ফিরে যেটা দাঁড়াচ্ছে, অর্থাৎ বাংলা থেকে অধিকাংশ মানুষ বা ছাত্রছাত্রী বা পড়ুয়ারা তারা কিন্তু ছেড়ে চলে যাচ্ছে। যদিও দেবাশিস বাবুর বক্তব্যে কোথাও ঘুরে ফিরে আসছে, কেন্দ্র তার অবস্থানে ঠিক রয়েছে, তাহলে কোথায় দাঁড়িয়ে আম জনতা? তাই আমরা তুলে ধরবো আপনাদের সামনে জনগণমন। একটা বিরতির পর সঙ্গে থাকুন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মূলত কোন দিক নির্দেশ করে সেদিকে তো আমরা নজর রাখবো, কিন্তু যাদের নিয়ে এই আলোচনা, যাদের নিয়ে কথা, অর্থাৎ আজকের প্রজন্ম, তারা কি বলছেন শোনাবো। দুর্নীতি সর্বত্র, দুর্নীতি আর পশ্চিমবঙ্গ সরকার এই দুটো কথা সমার্থক হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার মানে দুর্নীতি,
দুর্নীতি মানেই পশ্চিমবঙ্গ সরকার। শুধু শিক্ষক নিয়োগেই নয়, আজকে সরকারের সমস্ত দপ্তরে আপনি শিক্ষা বলুন, আপনি স্বাস্থ্য বলুন, খাদ্য বলুন, শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, এন্টায়ার শিক্ষা দপ্তরটা জেলে। সত্যিই তো তাই, এই রকম ঘটনা তো ঘটছে। এর জন্য এখান থেকে সমস্ত পশ্চিমবঙ্গের ছেলেরা, ছাত্রছাত্রীরা সব বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, আর শুধু এই নয়, এছাড়া অনেক দুর্নীতি সর্বক্ষেত্রে। না, শিল্প নেই। শিল্প বলতে একটাই শিল্প, টাকা শিল্প। কীভাবে টাকা, যে কলকারখানা সব বন্ধ, বিভিন্ন রকম সুযোগ সুবিধা বন্ধ, মানুষের পড়াশোনা শিখে কী হবে? যে কাজকর্ম শিখে হাতে কলমে প্র্যাকটিক্যাল কাজ শিখতে হবে, যেটা শিখে নিজের ব্যবসা কাজে লাগানো যায়। চাকরির ধান্দা করলে হবে না। চাকরি এখানে কলকাতা বাজারে নেই বলতে গেলেই চলে, কারণ কাছে চাকরি পেতে হলে বাইরে চলে যেতে হবে, ওয়েস্টবেঙ্গলের বাইরে। আর ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠছে, কেন এই ভাবনা আসবে, নিরসনের রাস্তা কি? সুমন বাবু, ঠিক এই জায়গাতেই প্রশ্ন যেটা, সেটা হচ্ছে দুর্নীতির অভিযোগ যে প্রসঙ্গে বা যে কথার প্রসঙ্গে মন্তব্য করেন প্রধান বিচারপতি, দুর্নীতির অভিযোগ। এই দুর্নীতি কি অন্যতম বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে, বা যে অভিযোগগুলো উঠছে তার পরিপ্রেক্ষিতে? দুর্নীতি নিশ্চয়ই একটা বড় প্রবলেম, কিন্তু আমি বলবো আবার ওটা সিমটম, ডিজিজটা দেখুন। ডিজিজটা হচ্ছে সরকারকে যদি থাকতে হয় তার টাকা দরকার, অ্যান্ড টাকা যদি ঘাটতিতে আরম্ভ করে থাকি মাইনাসে, তাহলে সেটা বাড়তেই থাকবে, কারণ অনুদান ছাড়া আমি বাঁচতে পারবো না। আসল প্রবলেমটা হচ্ছে বাঙালির সবচেয়ে বড় শত্রু। আমরা কিন্তু এইখানে বিনিয়োগের কোনো চেষ্টা করছি না, কেউ চেষ্টা করছে না। আমার পলিটিক্যাল মত যাই না হোক না কেন, প্রত্যেক বছর তো আমরা জানি সরকারের তরফ থেকে আয়োজন করা হয়, আমন্ত্রণ জানানো হয়, দেশ বিদেশে শিল্পপতিরা আসেন। হ্যাঁ, আমি উদাহরণ দিই যে পার্লামেন্টে যে জিনিসটা হলো, একজন গ্লাস ছুঁড়ে আরেকজন বাঙালিকে মারছে, আপনি কোনো প্রদেশের এটা দেখেছেন? আপনি কোনো প্রদেশে দেখেছেন যে নিজের দেশে স্টেট বা ইনভেস্টমেন্ট বন্ধ করার জন্য একদল আরেকজনের পেছনে লেগে যাচ্ছে? কী করে মসনদ পাওয়া যায়? আমাদের দেশে আমরা চাই এই বিনিয়োগ আসুক, তার জন্য সবাইকে করতে হবে। দিস শুড বি এ হোয়াইট পেপার। প্রত্যেকের চেষ্টা করা উচিত শিক্ষা ভালো হোক, স্বাস্থ্য ভালো হোক, বিনিয়োগ আসুক। কিন্তু আমরা ওইখানেই মাঠে খেলি যে না, এটা কিছুই হচ্ছে না, কিছুই করা হচ্ছে না, আপনি কি বলতে চাইছেন পলিটিক্যাল উইল? না, আমার বক্তব্য হচ্ছে দুর্নীতি ইজ the only way out for a party to stay in power. সে গদিতেই যদি না থাকে, তাহলে আমাদের খাওয়াখাওয়িতে আমরা বেসে যাব। ঠিক এই জন্য পশ্চিমবঙ্গে এগোতে পারছে না। আমরা গর্ববোধ করি না যে আমরা বাঙালি। আমি যেখানেই থাকি না কেন, আমার যাই কিন্তু পলিটিক্যাল ফিলসফি হোক না কেন, আমি মাটি কামড়ে চেষ্টা করবো যে আমার প্রজন্ম যারা আছে তাদের বেশ শিক্ষা দেবো, যাতে তারা দাঁড়িয়ে উঠতে পারে। সেটা কিন্তু বাঙালির মানচিত্র না। আমি কি করে গদিতে বসবো, কি করে একজনকে ফেলবো, সেটা হচ্ছে বাঙালির চরিত্র। এবং এই দলবাজি যতক্ষণ আমরা বন্ধ করছি, আপনি উড়িষ্যায় ঝগড়া দেখবেন না যে একজন কিছু প্রচেষ্টা করছে, আরেকজন সেটাকে বলছে কিচ্ছু হলো না। সুমনবাবু, একটুখানি ইন্টারাপ্ট করতে হচ্ছে। বাঙালি হিসেবে আমি তো অন্তত গর্বিত বোধ করি সব বিষয়ে। আমার ধারণা প্রত্যেক বাঙালিও সেই কথা বলবে। দেখুন, আমাদের মুক্ত চিন্তা ভালো, কিন্তু তার জায়গায় এই বক্তব্য, মানে একেবারে একটা জাতি সম্পর্কে যে বক্তব্য বলছেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত স্তরে থাকবে। এই প্রার্থনা অবশ্যই করে থাকবে। শায়ন, তোমাকে আমি আটকেছিলাম। শায়ন, একটা কথা বলো, তুমি বলছিলে বারবার করে এই প্রজন্ম ছেড়ে চলে যাচ্ছে। আমরা একটু ফেরত যাই বাম জমানায়, সেক্ষেত্রে কি এই প্রসঙ্গগুলো ওঠে না? শিল্প নিয়ে কথা ওঠে না? নিপাত যাক, জবাব দিক, এই আন্দোলন চলছে, লাল ঝান্ডা বন্ধ পরপর, এই প্রশ্নটা উঠছে না? কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কে বলেছিল? মমতা ব্যানার্জি। আমি তো ছোট হতে হতে বড় হওয়ার সময় দেখলাম মমতা ব্যানার্জি বাংলা থেকে ভেঙে হাত গুড়িয়ে দেওয়ার কথা, এই স্লোগান কারা নিয়ে এলো? মমতা ব্যানার্জি। কি বলছো তুমি, কি বলছো তুমি? শায়ন, প্লিজ, প্রশ্ন আমাকে করেছো, প্রশ্ন আমাকে করেছো, লেট মি আনসার। ওকে ওকে ওকে। আমি বলছি যে জবে থেকে আমাদের বয়সী ছেলে মেয়েদেরকে স্কুলে যাওয়ার সময় সন্ধ্যাবেলা মা বাবারা পড়তে বসানোর সময় টিভিটা খুলে দিত, সেই থেকে দেখেছিলাম সাদা শাড়ি পরা একজন মহিলা রাস্তায় বসে বাংলার হয়ে যাওয়া একটা গোটা শিল্পকে তাড়িয়ে ক্ষমতায় এসেছিলেন। তার নাম মমতা ব্যানার্জি। কম্পিউটার আসা নিয়ে কারা প্রতিবাদ করেছিল? যেখানে দাঁড়িয়ে এখন স্টুডিও করেছো সেক্টর 5, যেখান থেকে দাঁড়িয়ে কম্পিউটারে সবকিছু বলছো, এটা বামফ্রন্টের আমলে তৈরি।
কম্পিউটার নিয়ে বাধা কে দিয়েছিল, কাদের তরফ থেকে? সায়ন প্লিজ, ইতিহাস ভুল পথে চালিত হতে পারে না। আজও সেই দেয়াল লিখনে কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও প্রসঙ্গ ওঠে। কিন্তু আমাকে 10 সেকেন্ড কিন্তু সময় দিতে হবে। আমরা কেউ কম্পিউটার বিরোধিতা করিনি। এক নাম্বার, কম্পিউটার বিরোধিতা নয়, কিন্তু কম্পিউটার একটা মানব শক্তিকে রিপ্লেস করে দিলে তার যাতে চাকরি না চলে যায় আমরা সেই জায়গার কথা বলেছিলাম। আবার আমরাই এই সেক্টর 5 তৈরি করেছি যেখানে আমাদের বয়সী ছেলেমেয়েরা চাকরি করে। আমি খালি একটা কথা এখানে বলছি, স্যার এখানে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের কথা বললেন, সংগঠিত ক্ষেত্রে শ্রমিকের কথা বললেন, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টার্টআপের কথা বলছে, আমি সব বুঝলাম, কিন্তু আমার কথা আজকে প্রধান বিচারপতিও যে কথা আজকে বলেছেন, সরকারি কাজ, সরকারি চাকরি, স্বাস্থ্য, শিক্ষা যেগুলো সরকার করে, সরকারের দায়বদ্ধতা আছে যেখানে, আপনি ভাবতে পারছেন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট গোটা দেশের মানুষের সামনে, কোটিখানেক মানুষের সামনে প্রশ্ন করছে রাজ্যের সরকারকে, এই যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছেন তার প্রক্রিয়া কি, কোথা থেকে এলো? আমি একটা প্রশ্ন করছি আপনার মাধ্যমে যত সিভিক ভাইরা রয়েছে তোমাদের উদ্দেশ্যে, আমাদের বয়সী যে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়োগ করা হলো আজকে 10 বছর হয়ে গেল, বলুন তো এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি, কোথায় যাবে 10 বছর পরে? আমার বয়সী ছেলে মেয়ে, মমতা ব্যানার্জি আজ ক্ষমতায় আছেন, কাল ক্ষমতায় থাকবে না, কিন্তু যাদের বয়স বেড়ে যাচ্ছে, হাওড়া স্টেশনে যান, আপনি শিয়ালদা স্টেশনে যান, আমি হলদিয়ার কথা বলছি, শুকিয়ে মরছে হলদিয়া, চলুন দুর্গাপুর দাঁড়িয়ে দেখবেন শুকিয়ে মরছে। শুধুমাত্র এটা রাজনীতি করবার জন্য চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, আমি বারবার করে তোমাকেও বলেছি, ওনাকেও বলেছি, শিল্প সম্মেলন করা হচ্ছে, বারবার করা হচ্ছে, কেমন শিল্প সম্মেলন হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। আমি আপনাকে বলছি শুনুন, কেমন শিল্প সম্মেলন? স্পেনে শিল্প সম্মেলন হচ্ছে, কালীঘাটের মুখ্যমন্ত্রী বেহালা থেকে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গিয়ে বলছে শালবনীতে শিল্প করব। আরে বাংলাটা কি আজকে ছেলে খেলার জায়গা শিল্প নিয়ে এসে একেবারে বলি দিয়েছিল তো করতে পারিনি। আবার বলছি আমরা 100% কাজ করতে পেরেছিলাম, জীবনে কোনোদিন বলেছি আমরা যতটা করতে পেরেছিলাম তার চেয়েও বেশি করবার স্বপ্ন দেখিয়েছিলাম, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশ্যই এডেড বাই শুভেন্দু অধিকারী সেই সময়তে এই তৃণমূলের সাথে ছিল, সবাই মিলে চক্রান্ত করে পরিকল্পনা করে একটা সরকার ফেলবার জন্য সিঙ্গুর তাড়িয়েছে, একের পর এক কলকারখানা তাড়িয়েছে। আজকে আমার বয়সী প্রজন্মের ছেলে মেয়েদের কষ্ট কে বুঝবে? মমতা ব্যানার্জি বুঝবে? এই তৃণমূলের ছেলেগুলো বুঝবে? সিন্ডিকেট খুলে কোটি কোটি টাকা কামাচ্ছে। ইংরেজি তুলে দেওয়া এই প্রসঙ্গগুলো আসবে না একেবারে এই পর্যন্ত। সায়ন 10 সেকেন্ডের উপর নিশ্চয়ই বলার সুযোগ পেয়েছো। সরাসরি আক্রমণ যাদের দিকে চলে আসছে, আমি একটু বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। বিশ্বজিৎ বাবু অনেকগুলোর প্রজন্ম নিয়ে কথা বলেছে এবং তার মানে সায়নের বক্তব্য অনেকগুলোর প্রজন্ম নিয়ে কথা বলেছে, বেশ কিছু জায়গা তাদের বক্তব্য পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু ইতিমধ্যে প্রয়োগ করেছে। বিশ্বজিৎ বাবু, রাজনীতির ঊর্ধ্বে উঠে তো বিষয়টা নিয়ে ভাবা উচিত, কারণ যেখানে আলটিমেটলি ছেলেমেয়েরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, এই প্রসঙ্গ চলে আসছে, দুর্নীতির কথা চলে আসছে, নিয়োগের প্রসঙ্গ। সায়ন স্বীকার করুক কি না করুক, এটা তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই ন্যারেটিভস আছে, বামেদের ইংরেজি বন্ধ করা এবং অটোমেশনের বিরোধিতা করা, যেটা ন্যারেটিভসটা সায়ন আবার অন্যভাবে বলল যে না আমরা যাতে কর্মী ছাঁটাই না হয় সেই দিকের কথা বলেছিলাম, কিন্তু সেই মুহূর্তে রাজ্যে বামেরা ক্ষমতাশালী ছিল এবং তারা একদম অটোমেশনের বিরোধিতা করেছিল। পরবর্তীকালে দেখেছে সিনারিওটা বদল হয়েছে, যে সেক্টর 5-এ আমরা বসে আছি তার চিত্রটা বদলেছে। সুতরাং এই জায়গা থেকে মানতে হবে যে তাদের এই পলিসির ভিতরে ভুল ছিল। 1 2 নম্বর হচ্ছে যে নীতি আয়োগ তৈরি হলো কারণ কেন্দ্রীয় সরকার প্ল্যানিং কমিশন বন্ধ করে দিল। রাজ্যগুলোর ক্ষেত্রে উন্নয়নের জন্যে যে টাকা বিনিয়োগ করা, কি করে শিল্প আসবে সেগুলো নিয়ে নানান পরিকল্পনা হতো, আলোচনা হতো, সেটা সেই নীতি আয়োগ এখন পলিটিক্যাল একটা এজেন্ডা বা আলোচনা করার জায়গা হলো। রাজ্যের প্রতিনিধি কখনো যায় না, বা কখনো যে বিষয়গুলো দুটো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আলোচনা হওয়া উচিত সেটা আসে না। সুতরাং আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। এই যে সায়ন বারবার বলছে পরিযায়ী শ্রমিকদের কথা, আমি জানি যে অনেক প্রশ্ন আসতে পারে পরিযায়ী শ্রমিকদের, কিন্তু আমরা জানি 2023 সালে এই রাজ্যের যিনি প্রধান তিনি ঘোষণা করেছেন পরিযায়ী শ্রমিকদের জন্য ডেটা ব্যাংক তৈরি হচ্ছে এবং 50 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছেন তাদের 44 লক্ষ পরিযায়ী শ্রমিকের ডেটা ব্যাংক তৈরি হয়েছে, তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একদম উত্তর দিনাজপুর, মালদা এখানকার যারা কনস্ট্রাকশন বা নির্মাণ কাজে আছে, যারা বাইরে বিভিন্ন ক্ষেত্রে গেছে, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বিশ্বজিৎবাবু একটুখানি আটকাতেই হবে, অত্যন্ত ইঙ্গিতবাহী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এই মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে আমাদের আলোচনা হচ্ছে এবং তারই সঙ্গে যে নোটটা, যে পজিটিভিটির জায়গাটা তুলে ধরার আমরা অন্তত চেষ্টা করছি, ওয়ে আউটটা কি, রাস্তাটা কি, এটা নিয়ে আবারও আমরা জনগণ মনে ফেরত আসবো। বিরতির পর সঙ্গে থাকুন।
অবশ্যই যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু রাস্তাটা কি সেটা আমরা একটু খোঁজার চেষ্টা করি। দেবাশিস বাবু, কি মনে হয়? দেখুন, রাস্তাটা অনেক দীর্ঘ, মানে আমরা যে জায়গায় এখন এসে দাঁড়িয়ে আছি ভীষণ, দেখুন একজন বাঙালি হিসাবে আমরা অত্যন্ত গর্ববোধ করি, কারণ বাঙালি সর্বক্ষেত্রে একসময় ভারতবর্ষকে লিড করেছে এবং পথ দেখিয়েছে। কিন্তু আজকে আমরা কর্মসংস্থান, শিল্প, কৃষি এই সমস্ত জায়গায় এখন যে জায়গাতে এসে পৌঁছেছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের কিন্তু ভবিষ্যৎ মানে প্রজন্মের জন্য আমরা যা রেখে গেছি বা যে ব্যবস্থাপনা তৈরি করেছি, অত্যন্ত তাদের জন্য কষ্টই রেখে গেছি। এবং এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য মানে অবশ্যই সেটা আমাদের সব পলিটিক্যাল পার্টির দায় রয়েছে, এটা অস্বীকার করা মানে শাসক বলে বা বিরোধী বলে আমি এটাকে ডিস্টিংগুইশ করছি না। এটা মানে আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে এই যে পুরো সিস্টেম, আজকে যে পুরো সিস্টেম তৈরি হয়েছে, এই সিস্টেমের বাইরে বেরিয়ে এসে যদি নতুন ভাবনা চিন্তা শুধু চিন্তা করলে হবে না। আমাদের বাবু আপনাদেরই তো ঐক্যমত্যে পৌঁছতে হবে, সেটা বলছি। এই কর্মসংস্থানের রাস্তা আমি আবার বলছি, কোন রাজ্য থেকে কেউ বাইরে চলে যায় এটা এক্সপেক্টেড নয়। আমিও এই নিজে এই দায় এড়াতে পারি না, কারণ আমার পিছনে যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, যদি তাদের জন্য শুধু অন্ধকার রেখে যাই, এক সময় এটা এই জায়গাটা আবার আফগানিস্তান বা আফ্রিকান কান্ট্রিতে পরিণত হবে। আমি চাই না সেটা হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের ঘুরে আসতে হয়, আমাদের কিন্তু আবার ওই যেটা আমাদের যে পুরো পরিকল্পনা, এই পরিকল্পনা যদি আমরা রিম্যাপিং না করি এবং তার সাথে যদি সমাজ ব্যবস্থাকে নতুনভাবে আবার সেট আপ মানে নতুনভাবে না করি, এটা কিন্তু মানে ডে ওয়ান থেকে দেখুন আমরা যতটা পিছিয়ে আছি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে প্রথম কথা একটা জিনিস হচ্ছে যে শিল্পায়ন বলতে কি বোঝায় এক্স্যাক্টলি, সেই কনসেপশনটা আজকে যে গভর্নমেন্ট আজকে চলছে, আমার মনে হয় সেই জায়গায় অত্যন্ত খামতি আছে। এবং সেই জায়গাটাকে আবার বলছি রিম্যাপিং করে সঙ্গে কোন শিল্পের সাথে মানে কৃষির সাথে কোন শিল্পকে জুড়বো, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের কি কি পলিসি আছে, গুরুত্বপূর্ণ সেই জায়গায় দেবাশিস বাবু তিনি আজকে যে চারজন প্যানেলিস্ট আমাদের সঙ্গে রয়েছেন তারা প্রত্যেকেই পেশার জায়গায় নিজে মানে সুপ্রতিষ্ঠিত। দেবাশিস বাবু একই জায়গায় দাঁড়িয়ে এবং স্বীকার করলেন এ দায় আমারও আমাদেরও। এইটাও খুব গুরুত্বপূর্ণ যে ওয়ে আউটটা বার করতে গেলে ঐক্যমত্যের জায়গা। বিশ্বজিৎ বাবু একদম ঠিকই বলেছেন তিনি, যে সামগ্রিকভাবে একটা সিস্টেমের পরিবর্তনের কথা বলছিলেন। কিন্তু আমরা আমাদের এই রাজ্যে বাম জমানায় ল্যান্ড রিফর্মসের কথা দেখেছি, ল্যান্ড রিফর্মস। এবং যদি সেই পুরনো কথায় যাও তাহলে সবুজ বিপ্লবের ফল তেমনভাবে আমরা এখানে পাইনি, সেটা আমরা জানি, যেটা উত্তরের রাজ্যগুলো পেয়েছে। দ্বিতীয় কথা যে আলো জ্বালার কথা বলছে, আমি একটু আগে বলছিলাম যে ছোট ছোট আলো বলেছেন প্রদীপের নিচে অন্ধকারের জায়গাটা, ইঙ্গিতপূর্ণ কথাটাও বলেছেন। কিন্তু লোনের প্রসঙ্গ রাজ্যের আলো জ্বালার কথা আমি বলছি যে শুধুমাত্র একটা বড় শিল্প এলেই রাজ্য এগোবে, এ ভাবনা ভুল। ছোট ছোট শিল্পের কথা বারবার যেটা বলা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, সেটার যদি বিকাশ হয়, আস্তে আস্তে আমরা যে আর্থিক উন্নয়নের কথা ভাবছি সেটা শুধুমাত্র একটা বড় শিল্প আসাও তো একটা ল্যান্ডমার্কের জায়গা, সেটা থেকে দিক নির্দেশ হবে, দিশারি তৈরি হবে, এটাও তো গুরুত্বপূর্ণ। বড় শিল্পর চেষ্টা করতে হবে, বড় শিল্প ছাড়া হবে না। কিন্তু তাই বলে যখন বড় শিল্প হচ্ছে না, ছোট বা মাঝারি শিল্প তারা আসবে না এমন নয়, তারা তো পথ চলতে শুরু করবে, যাতে আগামী দিনে বড় শিল্প আসার একটা পথ তৈরি হয়। পরিকাঠামোর কথা বলছি আমরা বারবার, এই পরিকাঠামো ছাড়া তো কখনো বড় শিল্প আসতে পারে না। এবং সামগ্রিকভাবে পরিবেশ তৈরি না হলে কতদিন সময় লাগবে, কাজ চলছে, একটা তো পরিণতি লোকে দেখতে চাইবে। প্রথম কথা হচ্ছে যে এই আলোচনা যখন সূত্রপাত ঘটলো, এখন যে কথা আমরা শুনছি যে ক্ষুদ্র মাঝারি শিল্প হচ্ছে, বড় শিল্প আসতে পারছে না, বড় শিল্প সময় লাগবে। 2011 সালে একজন বললেন ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে শিল্প করে দেখাবো। 2021 সালে মমতা ব্যানার্জি বললেন একটা নয় ডবল চাকরি হলো। তাহলে ভাঁওতাবাজিটা কিসের জন্য? আমি আপনাকে বলছি, পশ্চিমবাংলার সবচাইতে সহজ চাকরি যদি এখন কেউ কোথাও পেয়ে গিয়ে থাকে, সেটা হচ্ছে কুণাল ঘোষ পেয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপত্রের চাকরি। জেল খাটা আসামি বাইরে বেরিয়েও চাকরি পেয়ে যায় তৃণমূলের মুখপত্র। কিন্তু আমার ভাই বোনেরা, আমার বয়সী ছেলেমেয়েরা এই বাংলার বুকে চাকরি পায় না। এই যে অভিষেক ব্যানার্জি বলেছেন নতুন তৃণমূল, একদল খেয়ে উঠে গেছে, আবার একদল আসছে ফের বসে খাবে, নতুন তৃণমূল। আমি আপনাকে সহজ কথা সহজভাবে বলছি, বাম সরকারের আমলে আপনি 1000টা গাল দিন আমরা মাথা পেতে নেব, কিন্তু তার সাথে এটাও বলুন প্রতি বছর এসএসসিটা হয়েছে, তার সাথে এটাও বলুন প্রাথমিক শিক্ষায় আমরা এগিয়েছি, তার সাথে এটাও বলুন গ্রামের গরিব বাড়ির ছেলে সকালে উঠে বাদাই দৌড়েছে। একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ যেহেতু তুলে, আমি জাস্ট একটু দর্শকদের ছবি দিয়ে এই আলোচনার বাইরে গিয়ে অবশ্যই
অবশ্যই করে। ইতিমধ্যেই যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সম্ভাব্য রদবদলের জন্য ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে, নজরে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রয়েছে এবং রদবদলের সম্ভাবনার তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে। দলের শীর্ষ নেত্রীকে পাঠানো হয়েছে বলে জেলা সভাপতির বদলের তালিকাও মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে। আর আজকে যখন ইতিমধ্যে এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে, সূত্র মারফত পাওয়া যাচ্ছে, তখনই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে। আর এই নিয়েও শুভেন্দু অধিকারী কি বলেছেন একটুখানি শুনিয়ে দেবো। গরিব মানুষদের জন্মদিনে কি করে, চকলেট কেউ গরিব তো জেট ইয়েতে চড়ে, জেট প্লেনে চড়ে, সঙ্গে 5টা ফরচুনার থাকে, BMW থাকে, প্রচন্ড গরিব, টালির চালে থাকে, এত গরিব পরিবার। বিশ্বজিৎবাবু, কোথাও কি চাপে, যে কারণে এখনো পর্যন্ত যা সূত্র মারফত উঠে আসছে প্রচুর রদবদলের কথা, এটা অবশ্যই ইঙ্গিত পাওয়া যাচ্ছিলই আর না। এই যে কথা শুভেন্দু অধিকারী বললেন, রাজনৈতিকভাবে ব্যঙ্গ করলেন, বিদ্রুপ করলেন, আর পথ নেই, কোনো ইস্যু নেই, এজেন্ডা নেই, রাজ্যের মানুষকে কি বলবেন, এগুলো দিয়ে রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। একটা কথা বলবো, একটা কথা, আমাদের কাছে মানে যেটা বলছিল যে কেন পরিবর্তন, আনুগত্য নয়, পারফরমেন্স। 26-এর নির্বাচন আছে, এর আগে নাকি 2024-এর লোকসভা নির্বাচনে শহরভিত্তিক ফলাফল কোথাও না কোথাও চিন্তা বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। বিশ্লেষণ করবে তো, তার ফলাফলের উপর বিশ্লেষণ করে। কখনো রাজনৈতিক দলে পরিবর্তন না এলে সে দল এগোবে কি করে? রাজনৈতিক বিরোধীরা সেটাকে বিরোধীরার জন্য বিরোধীরা কথা বলছে। এক লাইনে প্লিজ। আমি একটা কথাই বলতে চাই, একজন মানে দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে ওনাকে আমি জন্মদিনের শুভেচ্ছা জানাই, এবং একই সঙ্গে এটাও আমার কি বলছেন আমি বলছি বিরোধী দল না, সেটা দেখুন প্রত্যেকে তার ইন্ডিভিজুয়াল। আমি শেষ করে নিই, আমি আশা করব যেন উনি তার দলটাকে যেভাবে এগিয়ে চলেছে সেখান থেকে, উনি তো একটা নতুন প্রজন্মের মানুষ, আমরা আশা রাখবো সে 180 ডিগ্রি ঘুরে যেন সত্যিকারের মানে বাংলাকে একটা, যতদিন ওনারা ক্ষমতায় রয়েছেন, একটা নতুন দেবাশিস আবেদন জানালো রাজ্যের শাসক দলের প্রতি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য বলে আমি জানি না মানে রাজনীতির ঊর্ধ্বে প্লিজ আমার সুমন বাবুর কাছে আসতে হবে। সুমন বাবু, হোয়াট ইজ দ্য ওয়ে আউট? আমরা যে আলোচনা একেবারে প্রথম থেকে ছিলাম, সংক্ষেপে। প্রথম আমি শুভেচ্ছা জানাই যার জন্মদিন, কারণ তিনি একটা প্রচেষ্টা করছেন। আমি মনে করি যে কোনো প্রচেষ্টা রাজ্যের জন্য যদি করার চেষ্টা করেন, যদি যত ঝুট ঝামেলা ঝাঁট দিয়ে বাদ দেন, আমরা আমাদের নিশ্চয়ই তার শুভেচ্ছা রইল। দলীয় সিদ্ধান্ত, কিন্তু এটা দলীয় সিদ্ধান্ত। আমি মনে করি ঠিক এই সিদ্ধান্তই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নেওয়া উচিত, যে যেখানে বাঙালির স্বার্থ জড়িত, যেখানে পশ্চিমবঙ্গের স্বার্থ জড়িত, যেখানে আমরা তর্ক করব কোথায়, যেখানে অন্যায় হচ্ছে। অন্যায়টা করাপশনে নয়, আমি বলছি যেরকম উনি বলেছেন ইনফর্মাল সেক্টরে যদি আজকের আমরা জিএসটি না বসাই, রাজ্য টাকা পাচ্ছে না, সেটা হচ্ছে করাপশন। সেটা বন্ধ করা উচিত। এই রাজ্যের আগামী প্রজন্মের রাস্তা কোথায় দাঁড়িয়ে? প্রথম হচ্ছে বুঝতে হবে সব দল বল নির্বিশেষে আমরা পশ্চিমবঙ্গে এগিয়ে নিয়ে যাব। যে চেষ্টা করছে শিল্প আনতে, তাকে আমরা সহায়তা করব। যারা যে চেষ্টা করছে না, আমরা যে কোনো পদক্ষেপ নিচ্ছে তাকে ব্যঙ্গ করছি, এটা কিন্তু প্রগতির রূপ নয়। আপনি দেখবেন না, এটাও না। উনি বিশ্বজিৎ বাবু বলছিলেন, আমি ওনাকে একটু উদাহরণস্বরূপ বলছি, আমরা যখন ছোট ছিলাম, দিল্লির থেকে, বম্বের থেকে, তামিলনাড়ুর থেকে, কেরালার থেকে ছাত্র এখানে পড়তে আসতো। ঠিক এই স্টেটগুলোর থেকে কি কেউ আসছে? উনি বলছেন ছাত্র আসছে, কোথায় আসছে? যেখানে শিক্ষা নেই। ছত্তিশগড় থেকে, বিহার থেকে তারা আসছে, কিন্তু যা আমাদের ছাত্ররা যাচ্ছে ঠিক ওই স্টেটগুলো, পুনে, মহারাষ্ট্র, দিল্লি, ওইখানে চলে যাচ্ছে। কারণ মেইন জিনিসটা হচ্ছে আমরা এখানে শিক্ষা তলান্নতিতে গেছে, বা স্বাস্থ্য তলান্নতিতে গেছে। এইগুলো যদি মূল কাঠামো ঠিক না থাকে, বিনিয়োগ আসতে পারে না। দ্বিতীয়ত, খালি বিশ্ব সম্মেলন করলে হবে না, এইবার আমাদের ওদের সঙ্গে যৌথভাবে জয়েন্ট প্রজেক্টসে নামতে হবে। আমেরিকাকে বলতে হবে, আমরা যদি আদানিকে বলতে পারি, আমরা ট্রাম্পকেও বলতে পারি। বিনিয়োগের এক লাইনে সবাইকে সহমত হয়ে এগোতে হবে, এক লাইনে এগোতেই হবে। এই রাজ্যের সরকার দিশাহীনভাবে চলছে, তার অবস্থানে একেবারেই রয়েছে। অর্থাৎ প্রত্যেকের কাছে যে প্রসঙ্গ আমরা বারবার করে তুলেছি, যে ওয়ে আউটটা কোথায়, এই বক্তব্যের পরিণতির জায়গা থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি,
অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু রাজনৈতিক সাম্যের কথা চলে এসেছে, যাতে একটা জায়গায় কোথাও মিলিত হয় এবং তারপরে যাতে রাস্তা বার করে। অপেক্ষা করতে হবে তার জন্য, অবশ্যই সেই দিনের জন্য। জনগণমন আজকের মতো এই পর্যন্ত, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এরপর দেখুন পেজওয়ান, শুভদীপ এবং আত্রেয়ীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।